আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুজরাট ফাইলস। এটা হচ্ছে একটা ষড়যন্ত্রের ময়নাতদন্ত নিয়ে বইটা। তো এই আহ, তদন্তটা নিয়ে যে এটার যে তথ্যগুলো যে বের করেছেন ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন লোকের সাথে কথা বলে, তার নাম হচ্ছে রানা আইয়ুব। তিনি হচ্ছেন ইন্ডিয়ার একজন সাংবাদিক। নামটা একটু ছেলে মনে হলো, আসলে তিনি একজন মেয়ে সাংবাদিক। আমি ওনার ব্যাপারে খুব পড়াশোনা করেছিলাম একটু, কারণ ওনার এই বইটা পড়ে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি। অ্যান্ড আমার যেটা মনে হচ্ছে যে আসলে এটা আমাদের বর্তমান সমাজের আসলে অবস্থা। এভাবেই আসলে আমাদেরকে বোকা বানানো হয়। আর বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ভুল বুঝাবুঝির জন্য আসলে আমার মনে হয় আমাদের রাজনৈতিক যে ব্যক্তিগুলা তারাই আসলে মেনলি দায়ী। আমার কাছে যেটা মনে হয়, এই বইটা পড়ে আমার কাছে আরও মনে হচ্ছে আমি রিলেট করতে পারতেছিলাম। তো যাই হোক, এই বইটার প্রথমে ভূমিকার মধ্যে একটা কথা আছে যেটা আমার খুবই পছন্দের। সেটা হচ্ছে যে মার্ক টুয়েনের একটা কথা। সেটা হচ্ছে গল্প কাহিনীর চেয়ে সত্য বিচিত্রতর, কারণ গল্প কাহিনীকে কিছু সম্ভাবনার মধ্যে আটকে থাকতে হয়, এতে সত্যের কোনো লেশ নেই। তো এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে, কারণ এটা আমার জীবনের কিছু অংশের সাথে আসলে খুব মিল আছে এই কথাটা, এই জন্য আমার খুবই পছন্দের। আর এরপরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে সত্যকে একাগ্র চিত্তে খুঁজতে চাইলে দুঃখ কষ্ট যন্ত্রণাময় নিঃসঙ্গ পথ ধরেই চলতে হবে। পথ দেখানোর জন্য থাকবে শুধু নিজের বিবেক, কারো কাছে সাহায্য পাওয়া যাবে না। এই কথাটাও আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমার আসলে মনে হয় আপনি যদি সত্য বা ন্যায়ের পথে চলতে চান, আপনি যদি খুব বেশি ভাগ্যবান না হন, বা আপনার রিজিক যদি বেশি প্রসন্ন না হয়, তাহলে আমার মনে হয় আপনাকে খুব একাই চলতে হবে জিনিসটাতে। ইভেন এটা আমরা বড় বড় মানুষদের জীবন থেকেও দেখতে পাইছি যে আপনাকে সত্য বা ন্যায়ের পথে চলতে গেলে আপনাকে খুবই একা হইতে হবে, একা পথ চলতে হবে। হয়তো বা একজন দুজন পাবেন পাশে, আর বেশিরভাগ টাইম আসলে কাউকে পাবেনই না। এটাই আসলে নর্মাল, এটা আসলে মেনে নেওয়া উচিত। যদি আপনি সত্যের পথে চলতে চান, এটাই আসলে মেনে নেওয়া উচিত যে আপনাকে পথটা একাই চলতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই বই থেকে আসলে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে 2002 সালে গুজরাটে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে এবং সাজানো বন্দুক যুদ্ধ একটা কল্পকাহিনী সাজানো হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি আর হচ্ছে যে পুলিশের মাঝখানে। যেটা হয় একটা এনকাউন্টারের নামে, এখানে অনেক নিরীহ মানুষ আসলে মারা যায়। এর মধ্যে হচ্ছে একজন ইসরাত জাহান, একজন মেয়ে, তাকে বলা হয় যে সে নাকি একজন টেরোরিস্ট। সে হচ্ছে বিভিন্ন টেরোরিস্ট কর্মকাণ্ডের জন্য মানে আসছিল এরকম আর কি। তো এটাতে আসলে তাকে মেরে ফেলা হয় আর কি, কিন্তু সে আসলে নিরীহ ছিল। তো আর এরকম আরও অনেক কাহিনী পাবেন। আর এর মধ্যে আরেকটা হচ্ছে যে মুসলিম হিন্দুর মধ্যে যে দ্বন্দ্ব, এটা আসলে ওখানকার রাজনৈতিক ব্যক্তিরাই আসলে সাহায্য করেন এই জিনিসটা ঘটানোর জন্য। তো এটা আমার মনে হয় এটা আমাদের পৃথিবীর অনেক জায়গাতেই আসলে এই জায়গাটা এই জিনিসটা আসলে কমন, যে যারা বড় বড় পজিশনে থাকেন তারা আসলে নিজেদের লাভের জন্যই কাজটা করে থাকেন। তারা নিজেদের লাভের জন্যই তারা কতগুলো গ্রুপের মাঝখানে বা কতগুলো বিভিন্ন মতাদর্শ লোকের মাঝখানে তারা সমস্যাগুলো তৈরি করেন, তারপর আবার তারাই আসেন এই সমস্যাগুলো মেটানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যে আমরা তোমাদের মধ্যস্থ হিসেবে কাজ করতেছি, আমাদের কাছে আসো, আমাদের কাছে একটা সলিউশন আছে। কিন্তু আসলে তারা তো সলিউশন করেই না, তারা বরঞ্চ এটা আসলে আরও তেলে ঘি ঢেলে দেয় এমন একটা অবস্থা। কারণ এটা আসলে তাদেরই তৈরি করা থাকে, তাদের নিজেদের লাভের জন্য, মাঝখান দিয়ে তারা হচ্ছে ভালো সাজে। তো যাই হোক, এই বইতে দেখা হচ্ছে যে কীভাবে যারা বড় বড় পজিশনে থাকে, পুলিশ কর্মকর্তা বা নেতারা, তারা কিভাবে আইন বা ঘটনাগুলো সাজায় মানুষকে বোঝানোর জন্য যে দেখো হিন্দুরা তোমাদের খারাপ যায়, বা মুসলিমদেরকে বোঝায় যে হিন্দুরা তোমাদের জন্য ক্ষতিকর, আবার হিন্দুদের কাছে বলে মুসলিমরা তোমাদের জন্য ক্ষতিকর, মুসলিমরা তোমাদেরকে মেরে ফেলতে চায় এরকম, সো ওদের বিরুদ্ধে লড়ো এরকম। তো যাই হোক, তারপর হচ্ছে যে এখানে যেটা হয়, তো সে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সে হচ্ছে
ইন্টারভিউ নেয়। তো এটার জন্য এই কাহিনীটা আমার খুবই আমাকে মানে আমার পড়াশোনা আসলে আমার লোমগুলো একটু খারাপ হয়ে গেছিলো। কারণ হচ্ছে যে মানে একজন সাংবাদিক যে কীভাবে বড় বড় স্টেপ নেয়, কীভাবে মানে তার কাজগুলো যে সম্পন্ন করে, বিভিন্ন ইন্টারভিউগুলো যে নেয়, কীভাবে তার মাইকটা লুকায় রাখে, কীভাবে তার পরিচয়টা লুকায়, খুবই ফ্যাসিনেটিং একটা বিষয়। মানে আমার মনে হয় এটা এই বইটা আসলে সবাই পড়া উচিত, যে কীভাবে একটা মানে জার্নালিস্ট তার লাইফটাকে মানে আগুনের কাছে নিয়ে, মানে আগুনের উপরে নিয়ে পালে যে মানে পুড়ে যাবে আর কি, আগুনের উপরে, এমন অবস্থায় সে কাজগুলো করে থাকে আর কি। তো যাই হোক, তো এখানে হচ্ছে যে সে একজন সে ঠিক করে আর কি যে সে যেহেতু একটা সিনেমার পোকা ছিল, সে কীভাবে কাজটা করবে সে ভাবছিল যে সে যেহেতু সিনেমা দেখতে ভালোবাসে, তো সে ওখান থেকে একটা নাম চুজ করে, একটা সিনেমা থেকে সে ওখানে নামটা চুজ করে মৈথিলি। তো সে কি করবে এখন হচ্ছে একটা ফিল্ম বানাতে চায় এইসব রাজনৈতিক ব্যক্তিদের জীবনের উপর, যে তারা কীভাবে এসব সংগ্রাম করে উপরে উঠছে, তাদের কাজের পিছনে এই এত বড় স্পৃহা তারা কোথা থেকে পাইছে আর কি, মানে তাদের ব্যাপারে ভালো ভালো কথা তাদেরকে বলছে আর কি, যে আমি আপনাদের জীবনের উপর ফিল্ম বানাতে চাই, এরকম আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আর কি। তো তার জন্য আসলে তার একটা হেল্প লাগতো, কারণ সে হচ্ছে দেখাচ্ছিল যে সে আমেরিকা থেকে আসছে, সে আমেরিকায় মানে থাকে, তো সে ওখান থেকে এসে মানে ফিল্ম বানানোর জন্য সে ইন্ডিয়ায় আসছে। তো তারপর হচ্ছে তার জন্য আসলে অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল, তো সেটাও সে পেয়ে যায়, কারণ মাইক নামে একটা ছেলে ছিল, সে হচ্ছে ফ্রান্সের বিজ্ঞানের ছাত্র, কিন্তু সে আসলে মানে একটা কর্মসূচির কিছু কারণে সে ইন্ডিয়া আসছিল। তো সে আসলে কাজ করতে যাচ্ছিল, তো তাকে সে একটা ইমেল পাঠাইছে আর কি, যেহেতু সে ভারতের সাংবাদিকদের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী। তো তাকে সে একটা মেল পাঠালো, যে এবার তাকেও সে সত্যি কথাটাই বলছে, কিন্তু খুব বেশি সত্যি কথা বলে না, বাট খুব বেশি লুকায়ও নাই রানা আয়ুব। সে হচ্ছে বলছে যে আমার এরকম একটা কাজ করব, তো আমি সব খুঁটিনাটি তোমাকে বলতে পারবো না, বাট কাজটা খুবই সিরিয়াস টাইপের কাজ, তো আমরা একটা অনুসন্ধান করব, কিন্তু আমি তোমাকে সব কিছু ডিটেলসে বলতে পারবো না। তো যাই হোক, মাইক ছেলেটা রাজি হয় আর কি। তো এইভাবে ওরা দুজন অনেক পুলিশ অফিসার, ইভেন মোদি তখন হচ্ছে নরেন্দ্র মোদি তখন ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী গুজরাটের, তো এরকম আরও অনেকের সঙ্গে ওরা হচ্ছে মানে ইন্টারভিউ নেয়, ঠিক আছে। তো কাহিনীটা খুবই সুন্দর, যে কিভাবে মাঝে মাঝে সে ধরা পড়তে নিয়ে আর পড়ে নাই। যেরকম একটা কাহিনী হচ্ছে, একজন ইন্টারভিউ নিতে গিয়ে সে হচ্ছে তাকে একটা মলে নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পর হচ্ছে যে তার কাছে তো সে মাইকটা লুকায় রাখছিল, ক্যামেরা বা এগুলোতে লুকায় রাখছে। এখন যদি ওই যেখানে আমাদের যে ডিটেক্টর মেশিনগুলা, ওগুলো তো মানে ডিটেক্ট করতে পারে, তো ওই মোমেন্টে কিন্তু ওই মহিলাটা যেহেতু পরিচিত ছিল আর কি, রাজনৈতিক ব্যক্তি, একটা ক্ষমতা ছিল, তো এই জন্য তাকে সাইড করে বসে থাক, আপনার আসার দরকার, আপনার এভাবে আসা দরকার না, ওনাকে আলাদাভাবে অন্যভাবে সম্মান দেখিয়ে নিয়ে গেছে। এই জন্য পরে ও আর মানে বেঁচে গেছে, ওর আর ধরা পড়ে না, ওই মেশিনের নিচ দিয়ে আর যাওয়া লাগে নাই। এরকম আরও একবার হয়েছে। তো কাহিনীটা খুবই সুন্দর, আর মনে হয় এটা সবার পড়া উচিত। আর এটা পড়লে যে শুধু যে মানে একজন সাংবাদিকের জীবনের যে মানে এরকম সাহসিকতার পরিচয় পাওয়া যায়, শুধু এইটাই না, আমার মনে হয় আরও অনেক কিছুই জানা যায়, যে কিভাবে আমাদের এই ধর্মীয় যে মতাবলম্বী যে মানুষগুলা, এদের জীবনে কিভাবে প্রভাব ফেলে রাজনীতি বিষয়টা, কিভাবে আমাদের সুখ দুঃখ এবং কীভাবে ওদের উপর ডিপেন্ড করে আসলে। যাই হোক, বইয়ের শেষে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পরে এইটা আসলে আর প্রকাশিত হয় নাই, কারণ হচ্ছে যে তখন আসলে নরেন্দ্র মোদি খুব ভালোই পাওয়ারফুল ছিলেন, সম্ভাবনা ছিল যে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে। তো যেহেতু সে হচ্ছে রানা আয়ুব তেহেলকার যে প্রকাশনা ছিল, তেহেলকা, সেখানে কাজ করতো আর কি। তো হচ্ছে তাকে বলছে উনি এখন প্রধানমন্ত্রী হওয়ার চান্স খুব বেশি, সো উনি যেহেতু পাওয়ারফুল হয়ে যাবেন, সো আমাদের মনে হয় যে এটার প্রকাশ না করি, ওনার পিছনে লাগলে আমাদের অবস্থা খারাপ হইতে পারে। তো পরে এসে বসে, তো এই গোটাই স্টিং অপারেশনটাই তো আসলে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তারা বলছে না, কিছু করার নাই। সো এইভাবে আসলে আর জিনিসটা মানে প্রকাশ হয় নাই, বা যাই হোক, বাট আমি খুবই
কষ্ট পাইছে আসলে লাস্টে দিয়ে, যে আসলে সে এতগুলো রিস্ক নেওয়ার পর তার লাইফের উপর দিয়ে সে আসলে এটা প্রকাশ হইল না। তো যাই হোক, বাট বইটা খুবই সুন্দর ছিল। আমার মনে হয় বইটা আপনারা পড়বেন সবাই, বইটা খুবই সুন্দর। আচ্ছা, এই পর্যন্তই। নিশ্চয়ই আমি আশা করি যে বইটা আপনাদের ভালো লাগবে, এটা পড়ে দেখবেন প্লিজ। আর এর পরের ভিডিওতে আমি আরেকটা বই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো আপাতত আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।